কখনো কি ভেবে দেখেছি আমরা যে একটা দ্রুতগামী গাড়ি বা আকাশে উড়তে থাকা পাখি মানে আমাদের চারপাশের সবকিছু ঠিক কিভাবে চলে? পদার্থবিজ্ঞানের বইয়ের দ্বিতীয় অধ্যায়ে ঠিক এই জিনিসগুলোই তো আমরা পড়ি, তাই না? তো চলুন আজকে গতির সেই মূল ব্যাপারগুলোই একটু ভেঙে চুরে দেখি আর আবিষ্কার করি সেই নিয়মগুলো যা আমাদের পুরো বিশ্বটাকে চালিয়ে রাখছে। আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে একদম বেসিক জিনিসটা বুঝব, মানে স্থিতি আর গতি। তারপর গতিকে ঠিকঠাক বর্ণনা করার জন্য যে ভাষাটা দরকার সেটা শিখব। এরপর দেখব নিউটনের সেই অসাধারণ সূত্রগুলো, আর সবশেষে জানব বাস্তব জীবনে এই নিয়মগুলো আসলে কিভাবে কাজ করে। তো চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। স্থিতি আর গতি, এই দুটো শব্দ শুনতে যতটা সহজ মনে হয়, পদার্থবিজ্ঞানের চোখে ব্যাপারটা কিন্তু তার চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং। কারণ এখানে সবকিছুই আসলে আপেক্ষিক। প্রশ্নটা কেমন ধাঁধার মতো লাগছে, পাই না? যে একটা জিনিস একই সাথে স্থির আবার গতিশীল কিভাবে হয়? কিন্তু এর উত্তরটা হ্যাঁ এবং না দুটোই হতে পারে। আর এই উত্তরের মধ্যেই লুকিয়ে আছে ফিজিক্সের একটা দারুণ ব্যাপার, যা আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। ব্যাপারটা একটু ভাবুন তো। ধরুন একটা চলন্ত ট্রেনে বসে আছেন। আপনার কাছে মনে হবে কি, পাশের যাত্রীটা তো স্থির, একদম নড়ছে না, কিন্তু যে বাইরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তার কাছে কিন্তু আপনারা দুজনেই গতিশীল। এই যে ব্যাপারটা, এটাই হলো প্রসঙ্গ কাঠামো বা ফ্রেম অফ রেফারেন্সের মজা। তার মানে গতি বা স্থিতি কোনোটাই কিন্তু ধ্রুব সত্য না, পুরোটাই নির্ভর করে কে কোথা থেকে দেখছে তার ওপর। আচ্ছা, এখন আমরা তো বুঝলাম যে গতি জিনিসটা আপেক্ষিক। তাহলে প্রশ্ন আসে, এটাকে আমরা ঠিকঠাকভাবে মাপব বা বর্ণনা করব কিভাবে? এর জন্য কিন্তু পদার্থবিজ্ঞানীদের একটা নিজস্ব ভাষা আছে। চলুন সেই ভাষার কয়েকটা জরুরি শব্দ জেনে নেওয়া যাক। সবার প্রথমে আসছে সরণ বা ডিসপ্লেসমেন্ট। এটা কিন্তু শুধু দূরত্ব নয়, এটা হলো একটা নির্দিষ্ট দিকে দূরত্ব। যেমন আপনি যদি সোজা উত্তর দিকে 10 মিটার যান, তাহলে আপনার সরণ হলো 10 মিটার উত্তর দিকে। এখানে এই দিকটা বলে দেওয়াটা কিন্তু খুবই জরুরি। এরপর আসছে দ্রুতি বা স্পিড। এটা আমরা সবাই জানি, মানে কোনো কিছু কতটা ফাস্ট চলছে। যেমন একটা গাড়ির স্পিড ঘন্টায় 60 কিলোমিটার। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলা নেই। কি বলুন তো? হ্যাঁ, দিক। গাড়িটা কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু বলা নেই। আর ঠিক এখানেই বেগ বা ভেলোসিটির আসল খেলা। বেগ আমাদের শুধু এটাই বলে না যে কতটা দ্রুত, সাথে এটাও বলে দেয় যে কোন দিকে। তাই ঘন্টায় 60 কিলোমিটার বেগে উত্তর দিকে যাওয়া আর দক্ষিণ দিকে যাওয়া ফিজিক্সের চোখে কিন্তু দুটো একদম আলাদা ঘটনা। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দ্রুতি হলো একটা স্কেলার রাশি, মানে এর শুধু মান আছে। আর বেগ হলো ভেক্টর রাশি, মানে এর মান আর দিক দুটোই আছে। আর এই ছোট্ট পার্থক্যটাই কিন্তু পদার্থবিজ্ঞানে বেগকে এত বেশি কাজের করে তুলেছে। কিন্তু যদি বেগেরই পরিবর্তন হয় তখন কি হবে? ধরুন গাড়ির অ্যাক্সিলারেটরে চাপ দিলেন বা ব্রেক কষলেন কিংবা হঠাৎ মোড় নিলেন, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার বেগের পরিবর্তন হচ্ছে। আর ফিজিক্সে ভাষায় বেগের এই পরিবর্তনকেই আমরা বলি ত্বরণ বা অ্যাক্সিলারেশন। আর এই যে ধারণাগুলো আমরা দেখলাম, সরণ, বেগ, ত্বরণ, এগুলো কিন্তু শুধু কয়েকটা শব্দ নয়। এগুলোকে ভিত্তি করেই তৈরি হয়েছে শক্তিশালী সব গাণিতিক সমীকরণ। আর এই সমীকরণগুলো দিয়ে বিজ্ঞানীরা রকেটের গতিপথ থেকে শুরু করে গ্রহ নক্ষত্রের চলাচল পর্যন্ত সবকিছুর নিখুঁত হিসাব বের করে ফেলেন। এই যে দেখুন সমীকরণটা, দেখে হয়তো একটু জটিল লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এটা গতির সবচেয়ে শক্তিশালী সূত্রগুলোর একটা। এটা দিয়ে আমরা একদম নিখুঁতভাবে বলে দিতে পারি যে একটা নির্দিষ্ট সময় আর নির্দিষ্ট ত্বরণে চললে কোনো একটা বস্তু ঠিক কতটা পথ যাবে। এটাই হচ্ছে ফিজিক্সের পাওয়ার, আগে থেকে বলে দেওয়ার ক্ষমতা। বেশ, আমরা তো গতিকে বর্ণনা করতে শিখে গেলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, একটা বস্তু গতিশীল হয় কেন, বা চলতে চলতে থেমে যায় কেন? এই কেন এর উত্তরটা দিয়েছেন স্যার আইজ্যাক নিউটন তার সেই বিখ্যাত 3টে সূত্রের মাধ্যমে। নিউটনের প্রথম সূত্রটা হল জড়তা বা ইনার্শিয়া নিয়ে। সোজা কথায় যে কোনো বস্তু ঠিক যেমন আছে তেমনই থাকতে চায়। একটা স্থির ফুটবল সবসময় স্থিরই থাকতে চাইবে, আর একটা চলন্ত বাস চলতেই থাকতে চাইবে যতক্ষণ না বাইরে থেকে কোনো বল দেওয়া হচ্ছে। হঠাৎ ব্রেক করলে আমরা যে সামনে ঝুঁকে পড়ি, ওটাই তো জড়তার সবচেয়ে বড় প্রমাণ। এই 3টি সূত্রই হল ক্লাসিক্যাল মেকানিক্সের একেবারে ভিত্তি। প্রথমটা বলছে বল ছাড়া কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হবে না। দ্বিতীয়টা আমাদের সেই বিখ্যাত সমীকরণটা দেয়, F=ma, যা বল, ভর আর ত্বরণের মধ্যে সম্পর্কটা দেখায়। আর তৃতীয়টা বলে প্রত্যেকটা কাজেরই একটা সমান আর উল্টো প্রতিক্রিয়া আছে। নিউটনের দ্বিতীয় সূত্র F=ma সম্ভবত ফিজিক্সের সবচেয়ে বিখ্যাত সমীকরণ এটাই। এর সৌন্দর্য হল এর সরলতার মধ্যে। এটা সহজভাবে বলে দেয়
কোনো বস্তুর উপর আপনি যত বেশি বল দেবেন সেটার ত্বরণও তত বেশি হবে। আবার ধরুন বস্তুর ভর যদি বেশি হয় তাহলে একই ত্বরণ তৈরি করতে আপনাকে আরও বেশি বল দিতে হবে। সিম্পল। আর তৃতীয় সূত্রটা তো আরও মজার। এটা আমাদের বলে যে বল কখনো একা আসে না। একটা রকেট যখন গ্যাসকে প্রচণ্ড জোরে নিচের দিকে ছাড়ে ওটা হলো ক্রিয়া, আর সেই গ্যাসও রকেটটাকে সমান জোরে উপরের দিকে ঠেলে দেয়, ওটা হলো প্রতিক্রিয়া। প্রত্যেকটা বলের একটা সমান আর বিপরীত পার্টনার আছেই। নিউটনের এই সূত্রগুলো আরও বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে যখন দুটো বস্তু একে অপরের সাথে ধাক্কা খায় বা সংঘর্ষে জড়ায়। আর এখানেই চলে আসে ভরবেগ বা মোমেন্টামের ধারণাটা। ভরবেগকে আমরা সহজভাবে গতির পরিমাণ হিসেবে ভাবতে পারি। যেমন ধরুন একটা ভারী ট্রাক খুব আস্তে চললেও তার ভরবেগ কিন্তু অনেক বেশি হতে পারে। আবার খুব হালকা একটা বুলেট প্রচণ্ড বেগে চলার কারণে সেটারও কিন্তু অমচম ভরবেগ থাকতে পারে। মানে এটা বস্তুর ভর আর বেগ দুটোর ওপরেই নির্ভর করে। আর এখান থেকেই আমরা পদার্থবিজ্ঞানের সবচেয়ে সুন্দর নীতিগুলোর একটা পাই, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। বিলিয়ার্ড খেলার কথা ভাবুন তো, ব্রেক শটের আগে সবগুলো বলের মোট ভরবেগ আর শটের পরে বলগুলোর মোট ভরবেগ কিন্তু একই থাকে। ভরবেগ আসলে তৈরি বা ধ্বংস হয় না, এটা শুধু এক বস্তু থেকে আরেক বস্তুতে ট্রান্সফার হয়। এতক্ষণ আমরা যা কিছু নিয়ে কথা বললাম সেগুলো যেন একটা আদর্শ ঘর্ষণহীন জগতের কথা, কিন্তু আমাদের বাস্তব পৃথিবী তো ঠিক সেরকম নয়, তাই না? এখানে একটা অদৃশ্য শক্তি আছে যা সবসময় গতির বিরুদ্ধে কাজ করে, আর সেই শক্তিটাই হলো ঘর্ষণ। দুটো জিনিস যখন একে অপরের সংস্পর্শে আসে তাদের পৃষ্ঠগুলো যত মসৃণই মনে হোক না কেন আসলে কিছুটা অমসৃণ, আর এই কারণেই ঘর্ষণ বল তৈরি হয়। এই বলটার জন্যই কিন্তু আমরা হাঁটতে পারি, গাড়ির ব্রেক কাজ করে, এমনকি দেয়ালে একটা পেরেকও গেঁথে থাকে। সত্যি বলতে ঘর্ষণ ছাড়া আমাদের জীবনটাই অচল হয়ে যেত। এই স্লাইডটা ঘর্ষণের দ্বৈত চরিত্রটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। একদিকে এটা হাঁটা, লেখা বা ব্রেক করার মতো জরুরি কাজগুলো সম্ভব করে, আবার অন্যদিকে এটাই যন্ত্রের ক্ষয় করে, ইঞ্জিনের কর্মদক্ষতা কমায় আর তাপ তৈরি করে, যা অনেক সময় একটা বড় সমস্যা। মানে ঘর্ষণ একই সাথে আমাদের বন্ধু আবার শত্রু। তো আমরা নিউটনের জগতে একটা দারুণ সফর শেষ করলাম, কিন্তু প্রশ্ন হলো এই নিয়মগুলো কি মহাবিশ্বের সব রহস্যের সমাধান দিতে পারে? যেমন কোনো কিছু যদি আলোর গতিতে চলে তখন কি হবে, বা একটা ব্ল্যাক হোলের কাছাকাছি গেলে? আসলে ঠিক সেখান থেকে শুরু হয় আইনস্টাইনের আপেক্ষিকতা আর কোয়ান্টাম মেকানিক্সের এক নতুন আরও বিস্ময়কর অধ্যায়। কিন্তু সেই গল্পটা না হয় অন্য কোনো দিনের জন্য তোলা থাক।